আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে টপ 10 এমসিকিউ ক্লাসের আরেকটি লেকচারে স্বাগতম। আজকে আমরা আমাদের গণিত বিষয়ে যে অষ্টম অধ্যায়ে রয়েছে বৃত্ত, সেই বৃত্ত অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে যে কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি সংখ্যক এসেছে, সেই কোয়েশ্চেনগুলো বাছাইকৃত টপ 10 এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। আর ভাইয়া এমন কিছু এমসিকিউ রাখছি, তুমি যদি এই 10টা এমসিকিউ করো, সাথে আমি আরো অনেক কিছুই প্রাসঙ্গিক যা যা দরকার সবকিছু ইনশাল্লাহ দেখিয়ে দিব। তাহলে আশা করি এই অধ্যায়ের ম্যাক্সিমাম টাইপের এমসিকিউ তোমার কিন্তু কাভার হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করে দিই। আর ক্লাস শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমাদের জন্য কিন্তু আমাদের সমীকরণ একাডেমি থেকে অলরেডি এমসিকিউ প্লাস সিজন 1.0 এই প্রোগ্রামটা লঞ্চ হয়ে গিয়েছে। এই প্রোগ্রামে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এবং আইসিটি মোট 6টি বিষয় তোমাদের একদম বেসিক থেকে শুরু করে যা যা দরকার এমসিকিউর জন্য, ক্যালকুলেটর হ্যাক্স বলো, শর্ট টেকনিক বলো, সবকিছুই আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলোতেই শেষ করে দিব। আর এই কোর্সটার মূল্য কত? এই কোর্সটার মূল্য হচ্ছে মাত্র 250 টাকা। মাত্র 250 টাকায় তুমি এই কোর্সটাতে এনরোল করতে পারবা। এনরোল করার জন্য আমাদের সমীকরণ একাডেমি যে ফেসবুক পেজ রয়েছে এবং তুমি যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে মেসেজ দিলেই হবে। আমাদের ক্লাস কিন্তু আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সো দেরি না করে ঝটফট এনরোল করে ফেলো, এমসিকিউর দুশ্চিন্তা দূর করে ফেলো। এবং আমাদের এই যে ক্লাসগুলো রয়েছে সকল ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবা সমীকরণ একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। কিন্তু আমাদের এই টপ 10, তারপর হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে যে ক্লাসগুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ মাস্টার ক্লাস যে ক্লাসগুলো আর কি, যেখানে আমরা একটা ক্লাসেই যত টাইপের কোশ্চেন হইতে পারে, যত সিকিউ হইতে পারে, যত এমসিকিউ হইতে পারে, সবকিছু ইনশাআল্লাহ সেই ক্লাসগুলোতে কভার করতেছি। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদেরকেও বলবা যদি ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগে, যাতে সকলের মাঝে ক্লাসগুলোর কথা ছড়িয়ে পড়ে আর কি। তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এরকম টাইপের, জাস্ট খালি মানটা চেঞ্জ করে এই কোশ্চেনটা অনেকগুলো জায়গায় ঘুরাই পেঁচে আসছে। তো দেখো কি বলা হয়েছে, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যার দৈর্ঘ্য কত সেটা কি করো, বের করো। ঠিক আছে, আচ্ছা, ব্যাস দেওয়া থাকলে তো আমরা আসলে বৃত্তটা আঁকি না, আমরা কি করি একটা ব্যাসার্ধ দিয়ে বৃত্তটা আঁকি। ওকে, সো এইখান থেকে আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে যে ব্যাসটা আছে সেই ব্যাসকে কি করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, কারণ আমরা জানি ব্যাস কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, তাই ব্যাসার্ধ মানে কি, ব্যাস বাই 2। তাহলে আলটিমেটলি কত, আলটিমেটলি হচ্ছে আমাদের এখানে আসি 15 সেন্টিমিটার আমরা পাই হচ্ছে কি ব্যাসার্ধ বা আর। ওকে, সো এখন আমরা একটা কি করব, বৃত্ত অঙ্কন করব। তাহলে ধরে নিলাম এটাই হইতেছে আমাদের সেই বিশাল একটা বৃত্ত। ওকে, তো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে তো আমরা জানি মানে এইখান থেকে এতটুকু, বা মানে বৃত্তের কেন্দ্র আর পরিধির যে কোনো একটা বিন্দু যোগ করে যেতে পাই সেটাই ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধর মানটা হচ্ছে কত, 15। তাহলে এই 15 সেন্টিমিটার বৃত্তের একটা কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে, মনে করো 9 সেন্টিমিটার দূরে কি রয়েছে, একটা জ্যা রয়েছে। জ্যা কিভাবে আঁকে, জ্যা হচ্ছে জাস্ট তুমি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু নিবা, এই দুইটা বিন্দু যদি যোগ করে দিই তাহলে হয়ে যায় জ্যা। তাহলে এই বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যদি কি করে দিই, যোগ করে দিই, তখন কি পাই আমরা, জ্যাপ। ওকে, আর এখান থেকে আরেকটা ছোট্ট ইনফরমেশন বলি, এই যে ব্যাস আছে না, ব্যাস, ব্যাস হচ্ছে কি বৃত্তের বৃহত্তম জ্যা। কোনটা বললাম, ব্যাস, ব্যাস কি, ব্যাস হচ্ছে বৃত্তের কি জ্যা, বৃত্তের বৃহত্তম। ঠিক আছে, বৃত্তের কি বলুন তো, বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, বৃত্তের বৃহত্তম জ্যা হইতেছে আমাদের ব্যাস। আর এই যে ব্যাস আছে সেই ব্যাসটা কি বলুন তো, এই ব্যাসটা হচ্ছে কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্র দিয়ে অবশ্যই যাবে। কে যাবে, আমাদের যে ব্যাস রয়েছে সেই ব্যাসটা কি দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমাদের বলা হয়েছে এই বৃত্তটার কেন্দ্র হতে, এইটা মনে করলাম এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এই 9 সেন্টিমিটার দূরে, এইখানে 9 সেন্টিমিটার দূরে, এটা এখান থেকে এতটুকু কত, 9, তাহলে এই 9 সেন্টিমিটার দূরে আমাদের বলছে অবস্থিত জ্যার দৈর্ঘ্য, অর্থাৎ তোমার এইটার মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখো তুমি কিন্তু এই বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর একটা বিন্দু যদি যোগ করো তাহলে কি পাও, তুমি পাও হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখন যদি একটু নামকরণ করি, এটা মনে করলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা ধরে নিলাম হচ্ছে এবি হচ্ছে একটা কি বলেন তো, জ্যা। আর ওবি হচ্ছে কি আমাদের, ওবি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, 15। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওবির মানটা কত, ওবির মানটা হচ্ছে আমাদের 15। দেখো তো আমাদের একটা উপপাদ্য মনে আছে কিনা, বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর এই যে অঙ্কিত যে লম্বটা আছে, এই যে লম্বটা, এটা কি করে, এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এইটা, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আমার এখানে যে এডি আর আমার এখানে যে বিডি, এই দুইটা মানে কি বলেন তো পরস্পর সমান।
ঠিক আছে? এটা কেন লম্ব? কারণ আমরা দূরত্ব নিয়ে যখন কথাবার্তা বলি তখন সেই লম্ব দূরত্ব অর্থাৎ সবচেয়ে ছোট যে দূরত্ব সেটা আল্টিমেটলি কাউন্ট করি। তাহলে আল্টিমেটলি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভিতরে দেখে অতিভুজ। তাহলে এটা কি আমাদের ভূমি বলতে পারি বা লম্ব যেটাই বলি না কেন। থিটাটা কি? আল্টিমেটলি ভূমির সাপেক্ষে আল্টিমেটলি ওই এখানে যেটা কোণ যেখানে দিব সেখানে আল্টিমেটলি ইয়াটা হবে আরকি। তো আল্টিমেটলি দেখো এটার মানটা কত হবে? এটার মান আমরা জানি বলতে পারি √ওভার হচ্ছে কত? এই অতিভুজের উপর স্কয়ার মাইনাস কোনটা? এই 9 এর উপর যে স্কয়ারটা আছে সেই 9 এর উপর স্কয়ার। তাহলে এইখান থেকে কত পাইলাম? এখান থেকে পাইলাম হচ্ছে আমাদের 12। তাহলে আমরা পাইলাম বিডির মানটা কত? বিডির মানটা 12। তাহলে আমাদের যদি পরীক্ষায় বলছে এবি মানে কি? এটাও 12 হইলে এটাও কি হবে? 12 হবে। তাহলে আলটিমেটলি জে এর দৈর্ঘ্য যেটা হচ্ছে আমাদের এবি, তাহলে এই এবি ইকুয়াল টু হইতেছে কত বলেন তো? এবি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইনটু 12। তাহলে কত হবে? 12 দুগুণ কত ভাইয়া? 24 আছে। এই তো সি নাম্বার অপশনটা এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা। তো এখন এখান থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো একটু করে দেখাই দিই। সাপোজ বলে দিল হচ্ছে এইরকম একটা জিনিস, সাপোজ বলে দিল হচ্ছে আমাদের এইরকম একটা জিনিস কি করলো বলে দিল। ওকে, এটা মনে করলাম এইখানে আছে ডিটা। ওকে, আচ্ছা। তো আমাদের এখান থেকে বলে দিল হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমরা এই গোলাপি কালারের কলম দিয়ে লিখি। বলে দিল সাপোজ এই ও এম এর মানটা, সাপোজ আমাকে প্রশ্ন আর এটা বলে দিল ও এম ইকুয়াল টু, সাপোজ কত? ও এম ইকুয়াল টু বললো হচ্ছে, ও এম ইকুয়াল টু বলে নাই, সরি, এখান থেকে আমাদের ডিরেক্ট বের করতে বলবে। ডিরেক্ট কি বের করতে বলবে? আমাকে ডিরেক্ট বের করতে বলবে ডিএম এর মানটা কত। ডিএম ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে এক্সট্রা। ডিএম এর মানটা কত? দেখো ডিএম জিনিসটা কি? তুমি দেখো বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর যদি একটা বিন্দু যদি আমরা কি করি যোগ করি, তাহলে আমরা কি পাই? বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর বিন্দু যোগ করলে আমরা পাই ব্যাসার্ধ। তাহলে এটা একটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ থেকে এটা ব্যাসার্ধ কত? 15। তাহলে এই ব্যাসার্ধ 15 থেকে তুমি কি করবা? 9টাকে বাদ দিবা। তাহলে ব্যাসার্ধ 15 থেকে যদি 9 বাদ দাও তাহলে কি পাবো? ডিএম পাবো। তাহলে ডিএম মানে কি? ডিএম মানে হইতেছে 15, ব্যাসার্ধ হচ্ছে 15 মাইনাস হচ্ছে কত? 9। তাহলে আলটিমেট আনসার কত? আলটিমেট আনসার হচ্ছে 6। তাহলে এই কোশ্চেনটাও আমাদের পরীক্ষায় আসে। সো এই কোশ্চেনটাও আমি একটু তোমাদের কি করে দিলাম, এই জন্য এইখানে একটু করে বলে দিলাম। ওকে, ডিএম এর মানটা কত সেটা সাপোজ ডিরেক্ট বলে দেয় যে এই চিত্রটা দিয়ে দেয়, তাহলে এই চিত্রটা থেকে এটার মান কি করো? বের করো। ওকে, আচ্ছা। তারপর আবার আরেকটা কোশ্চেন আসতে পারে হচ্ছে এরকম, এই চিত্রে অনেক কিছু দেখা দিচ্ছে আর কি, ঠিক আছে? তার একটা আসতে পারে হচ্ছে এরকম, সাপোজ এই চিত্রটা এইভাবে, এই সরি এই চিত্রটাকে কিভাবে দিতে পারে? এই চিত্রটাকে হচ্ছে আমরা এইভাবে দিতে পারি। এটার সাথে এটা জাস্ট খালি কি করে দিলাম? যোগ করে দিলাম। সাপোজ এরকম এবার আসতে পারে, সেটা হইতেছে কি? সেটা হচ্ছে বলতে পারে আমাদের এইখানে এই কোণটার মান যদি 40 ডিগ্রি হয়, এই কোণটার মান কত ডিগ্রি হয়? এই কোণটার মানটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখান থেকে এই পুরো কোণটার মানটা কত হবে সেটা বের করো। দেখো আমরা কিন্তু জানি বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর একটা বিন্দু যোগ করলে হয় ব্যাসার্ধ। তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তার মানে এটার যা এটা তা। তো আমরা একটা উপপাদ্য শিখছি, সেটা হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয়। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে কোনটা? এটা। আবার এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এই দুইটাও কি পরস্পর সমান। তাহলে এটা 40 হওয়ার কারণে এই কোণের মানও কত ভাইয়া? 40। তাহলে আমাদের যদি পরীক্ষা বলে এই পুরো কোণটা কত ভাইয়া? এই পুরো কোণটা তখন কত হবে? 40 40 80। তাহলে একটা ত্রিভুজ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে আলটিমেটলি কত হবে ভাইয়া? এটা তখন হয়ে যাবে 100 ডিগ্রি। ঠিক আছে? সো এখান থেকে যা যা আসতে পারে, আমি জাস্ট ছোট্ট একটা এমসিকিউ ছিলাম, সেখান থেকে আরো তোমাদের 4-5টা এমসিকিউ এখানে বলে দিছি। আশা করি বুঝতে পারছো। এই চিত্রটা খেয়াল না করে একদম পুরো ভিডিওটা যদি প্রথম থেকে দেখো তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে প্রথম জিনিসটা কি? তাহলে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে প্রথম কাজ কি? তোমার ব্যাসার্ধটা বের করতে হবে। করলাম, ব্যাসার্ধ বের করার পর √ওভার এইটা মাইনাস, ঠিক আছে? তাহলে √ওভার এতর বর্গ মাইনাস এতর বর্গ, তাহলে কি পাবো? একটা পাবো। যে মানটা পাবো তার সাথে 2 গুণ করলেই আমরা j এর মানটা কি করব? পেয়ে যাব। ওকে, এবার আসি আমাদের এই কোশ্চেনটা। কি বলা হয়েছে? OE = OF। তাহলে OE জিনিসটা কোথায়? তাহলে এই হইতেছে আমাদের O, আর এটা হচ্ছে আমাদের সেই E, OE। তাহলে এই OE যদি কি হয়? OF হয়, তার মানে এইটা হচ্ছে O আর এটা হচ্ছে কত? F। তাহলে আলটিমেটলি দেখো এই OE আর OF, AB হচ্ছে একটা জ্যা, CD হচ্ছে একটা জ্যা। তাহলে এই জ্যাদ্বয়ের কি করতেছে? দূরত্ব নির্দেশ করতেছে। OE আর OF জ্যাদ্বয়ের কি করে? দূরত্ব নির্দেশ করে। ওকে, আমি বুঝলাম একদম সবচেয়ে ছোট যে দূরত্ব সেটা একটু দূরত্ব নির্দেশ করে। আর এটা হচ্ছে কি সবচেয়ে ছোট দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব যেটা। তাহলে এই OE আর OF যেহেতু জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি জ্যাদ্বয় সমান দূরে অবস্থিত।
তাহলে আমাদের একটা উপপাদ্য ছিল জ্যাদ্বয় যদি সমান দূরে অবস্থিত হয় তাহলে জ্যা দুটো কি হবে পরস্পর সমান হবে। তাহলে যেহেতু ওই ইকুয়াল টু ওএফ, তাহলে সেখান থেকে তুমি বলতে পারো এবি বলা যায় কথা, সিডি বলাও কি ভাইয়া, সিডি বলাও সেম কথা। ঠিক আছে, এইটা থেকে আমরা বলতে পারি, কোথা থেকে বলতে পারি, এটা আমরা বলতে পারি হচ্ছে মেইন উপপাদ্য। বৃত্ত কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান। আচ্ছা, তাহলে ও বৃত্তটির কেন্দ্র বলছে। এবার বলছে বি ইকুয়াল টু 4, বিই কোথায়, তাহলে এইখান থেকে হচ্ছে বিই, তাহলে এইটা হইতেছে কত ভাইয়া 4। ঠিক আছে, এটা হইতেছে আমাদের সেই কি বি। তাহলে এই বি ইকুয়াল টু দিছে 4, সিডির মানটা কত, সিডি মানে হচ্ছে আমাদের এই পোর্শনটুকুর মানটা কত। তাহলে দেখো এবার যদি আবার সেই আগের উপপাদ্যটাতে আসি, গত কিছুক্ষণ আগে যেটা বললাম, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর এই যে অঙ্কিত যে লম্বটা আছে, এই যে অঙ্কিত লম্বটা আছে, এই লম্বটা যেটাকে কি করবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটার মানও যা এটার মানও তুমি তা বলতে পারো। তাহলে এটা 4 হইলে এটাও কত হবে 4 হবে। তাহলে এবির পুরাটার মান কত, 4 যোগ 4 মানে কত 8। তাহলে এবি কত পাইলা, এবি পাইলা হচ্ছে 8। এবি 8 পাওয়া মানে কত, সিডির মানও কত, সিডির মানও 8 আছে কোথাও, এই হচ্ছে আমাদের আছে। তাহলে এখানে দুইটা কনসেপ্ট জানতে হবে। প্রথমটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব, ওই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাথে আমরা আরেকটা জানলাম, সেটা হচ্ছে কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল জায় পরস্পর সমান, সেই কনসেপ্টটা দিয়ে আবার সিডির মানটা কি করে ফেললাম, বের করে ফেললাম। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, এবি ইকুয়াল টু সিডি। দেখো জ্যাদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে ওই ইকুয়াল টু বসে 3, তাহলে এই ওই এর মানটা দিছে, তাহলে এই ওই এর মানটা দিছে। এবার এই এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ই, ওই এর মানটা যদি কি হয় 3 হয়, তাহলে আমাদের বের করতে হবে বৃত্তটির ব্যাস কত। ব্যাস মানে কি, ব্যাস মানে হচ্ছে আমাদের এই আগে আমরা ব্যাসার্ধটাই বের করার চেষ্টা করি। দেখো তো ব্যাসার্ধ আমরা এখান থেকে সহজে এইভাবে বের করতে পারি কিনা, কিভাবে বের করা যায়, এই 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 সরি 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 আমরা হচ্ছে দেখো তো ব্যাসার্ধ এইভাবে বের করতে পারি, এই অংশ আর এই অংশ যদি যোগ করে দিই, এটা হচ্ছে আমার এ। ওকে, কিছুক্ষণ আগে আমরা পাইছি, কিছুক্ষণ আগে আমাদের বলছে বি ইকুয়াল টু 4, তাহলে বি ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এটার মান কত ভাইয়া 4। তাহলে এইটার মান কত বলেন তো, এটার মান কত, এটার মান হচ্ছে √, সমকোণের বিপরীতে কি থাকে অতিভুজ, তাহলে আলটিমেটলি কত 4 স্কয়ার যোগ কত ভাইয়া, যোগ হইতেছে 3 স্কয়ার, তাহলে আলটিমেটলি কত, আলটিমেটলি হচ্ছে আমাদের 5। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে কত 5, তাহলে আমরা পেয়ে গেছি আর, আর এর মানটা কত, আর এর মানটা 5। কারণ কি, বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর একটা বিন্দু যোগ করে কি পাই, ব্যাসার্ধ পাই। তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে কত 5। তাহলে আলটিমেটলি আমরা জানি ডি, ডি মানে হচ্ছে কি ব্যাস, ব্যাস হচ্ছে কত 2 ইনটু 5, কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 5 দুগুণ কত হয়, 5 দুগুণ হয় হচ্ছে আমাদের 10। তাহলে এটা হচ্ছে কি বলুন তো, কারেক্ট আনসার। সো চিত্র, চিত্র যদি তুমি বুঝতে পারো তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য কি হবে ভাইয়া, একদম ইজি হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে একটু করে মনে রাখবো আমাদের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আমাদের যে কেন্দ্রস্থ যে কোণটা রয়েছে, কেন্দ্রস্থ কোণ আমরা জানি একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু হইতেছে 2 ইনটু কত বলেন তো, 2 ইনটু বৃত্তস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তচাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বলেন তো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে আমাদের যে দ্বিগুণ হয়। ঠিক আছে, সো আলটিমেটলি এবার যদি আমরা এইখানে যদি একটু করে খেয়াল করি, আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, একটু করে যদি ভালো মতো খেয়াল করি, দেখেন এটা হচ্ছে কেন্দ্র, তাহলে মনে করলাম বিসি চাপ, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা, এইটা হইতেছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা, এইটা, এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, এটা। তাহলে আমরা বলতে পারি এইটার মানটা এটার কি দ্বিগুণের সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x প্লাস 110 কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কত হবে, 2 ইনটু বৃত্তস্থ কোণ, এই কোণটার মান দিছে এটা কত, 2x প্লাস কত ভাইয়া, 2x প্লাস হচ্ছে 10। তাহলে আলটিমেটলি দেখেন তো কি পাই, তাহলে x প্লাস 110 ইকুয়াল টু 2 দুগুণ কত, 4x প্লাস 10 দুগুণ কত 20। তাহলে আমরা যদি এইখানে এটা করি, x টাকে এদিকে নিয়ে এলে 4 থেকে একটা গেলে হবে 3x ইকুয়াল টু, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ করলে কত হবে 90। তাহলে সেইখান থেকে আমরা পাই x ইকুয়াল টু কত ডিগ্রি, x ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই হইতেছে আমাদের আনসার। তাহলে মেইন সূত্রটা কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি বলেন তো দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম একটা গেল, এটা হচ্ছে প্রথম একটা গেল। দেন আমরা আরো দুইটা জিনিস এখান থেকে একটু করে বলে নিই, এখান থেকে বলে নিই, এখান থেকে আমরা একটু বলে নিই। তো মনে করলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আছে, তাহলে এই বৃত্তের মনে করলাম এটা হচ্ছে একটা চাপ, সরি আমি মনে করলাম এটা হচ্ছে একটা চাপ আর এখানে হচ্ছে একটা চাপ আছে। তাহলে এটা মনে করলাম হচ্ছে সেই কি চাপ বলেন তো, বিসি চাপ। তাহলে এই একই চাপের উপর দণ্ডায়মান যেই, একই চাপের উপর দণ্ডায়মান যেই কি রয়েছে বৃত্তস্থ কোণগুলো রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ
আর এটা হইতেছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে সেম চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থে যে দুটো কোণ রয়েছে তা পরস্পর সমান, এটা একটু করে মনে রাখবো, এখান থেকেও মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে একই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ যে দুইটা কোণ রয়েছে তা পরস্পর সমান, এটা গেল একটা জিনিস। দেন আমরা একটু করে মনে রাখবো, সেটা হইতেছে অর্ধবৃত্তস্থ কোণ। কোন কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। সেটা কি হবে? সেটা হবে এক সমকোণ। তাহলে এইটা অর্ধবৃত্ত করার জন্য কি করতে হবে? এই মাথাটাকে আরেকটু এদিকে দিতে হবে। তাহলে এটাই হইতেছে অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের সাথে এটা কি থাকবে? অর্ধবৃত্তের সাথে একটা কোণ থাকবে। তার অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? এইটা। সমকোণকে তো আমরা এইভাবে প্রকাশ করে থাকি, ঠিক আছে? তাহলে এটা হইতেছে কত ডিগ্রি? এটা হইতেছে আমাদের 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। কিন্তু এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ দিয়ে আমরা এই জিনিসটাকে বলতে পারি। ওকে, ডান। তারপর আছে আমাদের এটা কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, ঠিক আছে? তাহলে উপচাপ আর অধিচাপ দুইটা চাপ আছে, দুইটা চাপ থেকে অনেক বেশি কোশ্চেন আসে, তো সেটা নিয়ে একটু করে কথাবার্তা বলি। তো এইখান থেকে ছোট যে চাপটা আছে না, ছোট যে চাপ, এই যে ছোট চাপ, এই যে ছোট চাপটা আছে, তাহলে এই ছোট চাপটাকে, এই যে ছোট চাপটা আছে, এই ছোট চাপটাকে আমরা বলে থাকি উপচাপ। এই যে ছোট চাপ, সেই ছোট চাপকে কি বলি? উপচাপ, ঠিক আছে? পরিধির থেকে, পরিধির অর্ধেকের থেকে ছোট, ঠিক আছে? পরিধির অর্ধেকের থেকে যে ছোট চাপ সেটাকে বলা হয় উপচাপ। আর এই যে বড় চাপটা আছে, কোনটা? বড় চাপ কোনটা হবে বলেন তো? বড় চাপ আমরা বলতে পারি হচ্ছে এই অংশটুকু হইতে পারে আমাদের, কি বলেন তো? এই অংশটুকু হইতেছে আমাদের বিশাল একটা, এটা কি? এটা হচ্ছে আমাদের অধিচাপ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে অধিচাপ, মানে বড় চাপ। কার থেকে বড়? পরিধির অর্ধেকের থেকে বড়। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে অধিচাপ। তাহলে অধিচাপে যে অন্তর্লিখিত কোণটা আছে, চাপটা যখন বড় তখন অন্তর্লিখিত কোণ হয় ছোট। তাহলে অন্তর্লিখিত কোণ যদি ছোট হয় তাহলে সেই কোণটার নাম কি? সেই কোণটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। সেই কোণের নাম কি ভাইয়া? সেই কোণের নামটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যেটা মানটা কি হবে? লেস দেন 90 ডিগ্রি হবে আর কি, ঠিক আছে? লেস দেন কি হবে? 90 ডিগ্রি হবে থিটার মানটা। অর্থাৎ যে কোণের মানটা সেটা কি হবে? লেস দেন কি হবে? 90 ডিগ্রি থেকে ছোট। আর আমাদের, আর আমাদের যদি কি হয়? চাপটা ছোট হয়, তাহলে যে অন্তর্লিখিত কোণ হবে সেই কোণটা কি হবে? সেই কোণটা হবে হচ্ছে আমাদের স্থূল কোণ। চাপ ছোট, কোণটা কি? উল্টা সম্পর্ক আর কি, ঠিক আছে? অন্তর্লিখিত কোণ কি বলেন তো? অন্তর্লিখিত কোণ। তাহলে আমাদের ছোট চাপ, ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি ভাইয়া? ছোট চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে আমাদের যে স্থূল কোণ, সেই স্থূল কোণ হবে। সাপোজ পরীক্ষা দিতে পারে কোন একটা বৃত্তের, ঠিক আছে, কোন একটা বৃত্তের ড্যাশ চাপে অন্তর্লিখিত কোণ যদি 180 ডিগ্রি, 170 ডিগ্রি হয়, তাহলে 170 ডিগ্রি হওয়া মানে কি? স্থূল কোণ। তাহলে স্থূল কোণ মানে চাপটা কি? উপচাপ হবে। শেষ। এরকম কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে উদ্দীপকের চিত্রের আলোকে বিএড এর মানটা কত? তাহলে এইটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণদ্বয় রয়েছে, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই দুইটার সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? সেম ভাবে এইটা আর এইটা মিলে, এটা আর এটা মিলে কি হবে? এইটা আর এটা মিলেও 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের বলা হয়েছে বিএডি, তাহলে বিএডি অর্থাৎ এই কোণের মানটা কত? তাহলে এই কোণটা কি হবে? আমরা জানি এটার বিপরীত হচ্ছে এইটা, তাহলে এই দুটো মিলে তো 180, তাহলে এটার মানটা হবে 180 থেকে আমি বাদ দিব কাকে? আমি বাদ দিব হচ্ছে 85 কে। তাহলে আলটিমেটলি কত হয়? আলটিমেটলি আমরা জানি হচ্ছে 95 ডিগ্রি আসে আর কি, ঠিক আছে? তাহলে এটা হইতেছে কি বলেন তো আমাদের সেই সঠিক আনসার। ওকে, দেন আছে আমাদের নেক্সট কোশ্চেনটা, সিবিই এর মানটা কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আগের কনসেপ্টে অ্যাপ্লাই করে। সিবিই কোথায়? সিবিই, ঠিক আছে? সিবিই অর্থাৎ আমাদের এই যে কোণটা আছে, এই কোণের মানটা কি করতে হবে ভাইয়া? বের করতে হবে। আচ্ছা, এই কোণে কিভাবে বের করব? তো সবার আগে দেখো এটা দিচ্ছে 96। তা আমরা জানি বৃত্তের এই এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজে যে দুটো বিপরীত কোণ, এটার বিপরীতে কি আছে? এইটা আছে। এই যে দুটো বিপরীত কোণ তার পরস্পর সমষ্টি কত? 180। এই দুইটা সমষ্টি কত? 180। তাহলে এখন এটার মানটা কত বলো তো? এটার মানটা কত হবে? এটার মানটা হবে 180 থেকে আমরা বাদ দিব কাকে? 180 থেকে আমরা বাদ দিব হচ্ছে আমাদের যে 96 আছে সেই 96টাকে। তাহলে বাদ দিলে কত হয়? বাদ দিলে আমরা পাই 84 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 96 কে বাদ দিই তাহলে কত পাই? 84 ডিগ্রি পাই। ওকে, আচ্ছা এইবার তুমি যদি একটু করে খেয়াল করো, এটা কিন্তু একটা ত্রিভুজ সি পি ই। তাহলে এই সিবি ত্রিভুজের এটা কিন্তু একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মানটা আমরা জানি অন্তস্থ যে বিপরীত কোণ রয়েছে এইটা আর এটার সমান। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এই 84টা কার সমান? এটার, এটার সমান। তাহলে এখন দেখো 84-র মধ্যে একটা হয়ে গেছে 20, তাহলে বাকি অংশ কি হবে? বাকি অংশ হবে এই 84 থেকে 20 থেকে বাদ দিতে হবে। তাহলে 84 থেকে 20 বাদ দিলে কত হয়? 64 ডিগ্রি। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি বলুন তো আমাদের কারেক্ট আনসার। তাহলে কি বললাম? একটা ত্রিভুজের, ত্রিভুজের বহিস্থ কোণের মানটা অন্তস্থে যে দুইটা বিপরীত কোণ রয়েছে তাদের সমষ্টির সমান। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এইটা আর এটা মিলে হবে 84। তাহলে একটা যেহেতু 20, আর একটা অবশ্যই কত হবে?
64 হবে। ডান তাহলে। এবার আসি আমাদের বৃত্ত অন্তরীকৃত সামান্তরিক একটা কি? ভাই এটা একটু খুবই মুখস্থ একটা পড়া, সেটা হচ্ছে বৃত্ত অন্তরীকৃত সামান্তরিক একটা কি? আয়তক্ষেত্রের মধ্যে পড়ে। ওকে? এবার আসি A ও B ইকুয়াল টু যদি 100 ডিগ্রি হয়, তাহলে এইখান থেকে APB এর মানটা কত হবে সেটা কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা। সো এখানে সবার আগে কিছু দুইটা জিনিস বলে দিই। দেখেন বলছে O হচ্ছে বৃত্তটার কেন্দ্র, A হচ্ছে O বৃত্তটার কেন্দ্র, P ও PB দুইটা স্পর্শক। তাহলে এই বৃত্তের কেন্দ্র হতে, দেখেন বৃত্তের কেন্দ্র হতে একটা বহিঃস্থবিন্দু হচ্ছে P। তাহলে বৃত্তের কেন্দ্র হতে বহিঃস্থবিন্দুতে আমরা দুইটা স্পর্শক আঁকতে পারি। একটা হচ্ছে আমাদের পি স্পর্শক আর একটা হচ্ছে আমাদের পিবি স্পর্শক। ঠিক আছে? তাহলে আমরা জানি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি বলতো? লম্ব। তাহলে এইটা হচ্ছে স্পর্শক, এই যে স্পর্শ বিন্দুগামী, এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? এইটা হইতেছে ব্যাসার্ধ। তাহলে এই যে স্পর্শকটা আছে, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি ভাইয়া? লম্ব। সেম ভাবে স্পর্শক তো এটা, স্পর্শ বিন্দুগামী কোনটা? এইটা। এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? এইটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটাও এটার উপর কি হবে? লম্ব হবে। তাহলে এবার তুমি খেয়াল করো, আবার দিছে এ ও বি। এ ও বি মানে এই অংশটুকুর মানও তারা বলে দিচ্ছে কত? 120। তাহলে এইবার খেয়াল করো, এপিবি বের করতে বলছে, তোমার এই অংশটুকু কত সেটা বের করতে বলছে, তাই না? দেখো এটা 90, এটাও 90। তাহলে 90 90 180। তাহলে এটা কিন্তু একটা চতুর্ভুজ, চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ যে ক্ষেত্রে সেটা চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে দেখো দুইটা কিন্তু হয়ে গেছে 180। 360 থেকে 180 গেলে কত থাকবে? আরো 180। তাহলে 180 এর মধ্যে তাহলে এইটা আর এটা মিলে তো এখন 180 হবে, তাই না? তাহলে এটা 120 চলে গেছে। তাহলে এটা আলটিমেটলি কত হবে? এটা আলটিমেটলি হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। কোথাও আছে 60 ডিগ্রি? 60 ডিগ্রি কোথায়? 60 ডিগ্রি নাই। আচ্ছা 100, ও সরি, এটা তো 100 ডিগ্রি বলছে। আমি তো বলি কি রে, এটা হচ্ছে কত? এটা বলছে আমাদের 100 ডিগ্রি। এই যে অংশ আছে, এই অংশটা কি? এই অংশটাই হইতেছে আমাদের সেই 100 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয়, তাহলে এই দুইটা মিলে তো অবশ্যই কি হবে? 80 হবে। তো এইরকম টাইপের অনেকগুলো ম্যাথ আসছে, তোমাকে এইটা বলে দিবে এটা বের করো, বা এটা বলে দিচ্ছে এটা বের করো। তাহলে তোমার কাজ কি? জাস্ট এইটা আর এটা মিলে কত মিলাতে হবে? 180। কারণটা কি? কারণটা আমরা জানি স্পর্শক, স্পর্শ যে বিন্দুগামী ব্যাসার্ধ রয়েছে তার উপর লম্ব। এখান থেকে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে কোন একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, কোন একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? দুইটা স্পর্শক আঁকা সম্ভব। আর বৃত্তের পরিধির উপর একটা বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? একটা স্পর্শক আঁকা সম্ভব। তাহলে এখানে আনসার কত? এখানে আনসার হচ্ছে আমাদের যে বি নাম্বারটা আছে সেই বি। দেন আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সেটা হচ্ছে এই কোশ্চেনটা। এখানে দুইটা কনসেপ্ট আমরা দেখবো। 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ করলে কি হবে সেই জিনিসটাও শিখবো, বহিঃস্পর্শ করলে কি হবে সেই জিনিসটাও দেখবো। সবার আগে আমরা একটু চিত্রগুলো দেখি, ঠিক আছে? তাহলে অন্তঃস্পর্শ জিনিসটা কি? তাহলে এটা মনে করলাম হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে কোনটা? এটা। ওকে, দেন আমাদের আরেকটা বৃত্ত থাকবে। আরেকটা বৃত্ত কোথায় থাকবে? এই অন্তঃস্পর্শ যখন করবে, সরি, অন্তঃস্পর্শ যখন করবে তখন আমাদের আরেকটা বৃত্ত থাকবে। মনে করলাম এটা হচ্ছে সেই আরেকটা বৃত্ত, মনে করলাম এটা হচ্ছে কি আমাদের সেই আরেকটা বৃত্ত। দেন এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই অংশটুকু। ওকে, তাহলে এই অংশটুকু হচ্ছে কি বলতো? আমাদের সেই ব্যাসার্ধ। ওকে, আসি, এবার আসি। তাহলে আমাদের এবার যদি একটু করে খেয়াল করি, তাহলে এই সবুজ কালারের যে বৃত্তটা আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধকে যদি আমরা কি করি? R1 চিন্তা করি। সবুজ কালারের যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধটাকে যদি আমরা কি চিন্তা করি? R1 চিন্তা করি। ঠিক আছে? এবং গোলাপি কালারের যে বৃত্তটা আছে এই ব্যাসার্ধটাকে যদি আমরা কি চিন্তা করি? যদি আমরা R2 চিন্তা করি। ঠিক আছে? তাহলে দেখো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। আমাদের বলছে কি? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে কি? অন্তঃস্পর্শ। ঠিক আছে? এটা কি স্পর্শ? এটা হচ্ছে অন্ত, মানে ভিতর দিকে স্পর্শ করছে। তাহলে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এই অংশটুকুর মানটা কি হবে বলতো? পুরা R1 থেকে তুমি যদি R2 বাদ দাও তার মানটা না, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি পাবো হচ্ছে আমরা R1 মাইনাস কত ভাইয়া? R1 মাইনাস হইতেছে R2। এটা হইতেছে কি বলতো আমাদের আনসার। R1 মাইনাস কত? R1 মাইনাস হচ্ছে যে R2 আছে সেই R2। R1 থেকে আমাদের R2 কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আলটিমেটলি বড় যে ব্যাসার্ধ আছে সেই বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ কি করতে হবে? বিয়োগ করতে হবে। কার জন্য? অন্তঃস্পর্শ করলে। ঠিক আছে? দেন এবার যদি আমাদের বহিঃস্পর্শ করে, তাহলে এইটা হইতেছে একটা বৃত্ত, দেন আমাদের কি থাকবে? আরেকটা বৃত্ত হচ্ছে আমরা কি করব? এখন আমরা ড্র করব। দেন মনে করলাম এই হইতেছে আমাদের আরেকটা বৃত্ত। তাহলে এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে ভাইয়া? বহিঃস্পর্শ করছে। ওকে, তাহলে এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে কি করে? বহিঃস্পর্শ করে, তো এইটাকে আমি জাস্ট খালি এখানে রাখি। ওকে, থেকে মনে করলাম হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এইটা আর এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা R1 বলি, এটাকে যদি আমরা R2 বলি, তাহলে এখানে কি হইছে? এইখানে হইছে আমাদের বহিঃস্পর্শ। তাহলে এইরকম যদি কি করে? বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এই R1 এর সাথে কি করতে হবে?
R2টাকে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটার জন্য কি R1 যোগ কত ভাইয়া? R1 যোগ R2। ওকে, সো আমাদের অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ গেল। তাহলে একটা কি বড়টা থেকে ছোটটা বিয়োগ, আর এখানে কি জাস্ট যোগ করে দিব। ওকে, তাহলে এখানে দেখেন ব্যাস দিয়ে দিছে, এখানে কি দিছে? ব্যাস দিছে। তাহলে ব্যাস দিলে আমরা কি কাজ করতে পারবো না? আমাদের কি করতে হবে? ব্যাসার্ধ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা R1 চিন্তা করি, ব্যাসার্ধ কি করতে হয়? 8 কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে? ভাগ করলে হবে 4। এটাকে যদি আমরা করি R2, তাহলে R2 কি করতে হবে? 6 কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত পাবো? পাবো হচ্ছে আমরা 3। ওকে, তাহলে আমাদের অন্তঃস্পর্শকলের সূত্র কি? একটা হচ্ছে 4, 4 থেকে 3 গেলে কত হবে? 4 থেকে 3 গেলে হবে হচ্ছে 1, আছে কোথাও? এই তো 4 নাম্বার অপশনে 1। আর যদি বহিঃস্পর্শ করতে তখন কি হইতো? 4 যোগ 3, তাহলে কত হইতো? তাহলে কথা হচ্ছে 7। তাহলে সবার আগে দেখতে হবে এখানে জিনিসটা কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে কিনা। একটাতে দেখবা আবার ব্যাসার্ধ দেওয়া আছে, একটাতে দেখবা ব্যাস দেওয়া আছে। তাহলে যে ব্যাস দেওয়া আছে সেটাকে তুমি কি করবা? ব্যাসার্ধে কনভার্ট করবা, কারণ এগুলোতে কি লাগবে? আমাদের ব্যাসার্ধটাই লাগবে। ওকে, তো আমাদের অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ শেষ। এবার সে আমাদের এই জিনিসটা, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? দেখো এই হচ্ছে একটা বৃত্ত। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা বৃত্ত আঁকি, মনে করলাম হচ্ছে এই হচ্ছে আরেকটা বৃত্ত। তাহলে এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে ভাইয়া? এই দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে? ছেদ করছে। তাহলে এই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে এদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক মানে কি? দুইজনের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? দেখো তো আমি এটা একটা স্পর্শক বলতে পারি। দেখো তো এটাকে বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এইটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক, আরটা কোনটা? আরটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে সাধারণ স্পর্শক, ঠিক আছে? তাহলে এটা কি করলে? ছেদ করলে, ঠিক আছে? ছেদ করলে সাধারণ স্পর্শক কয়টা? ছেদ করলে সাধারণ স্পর্শক হচ্ছে আমাদের দুইটা। কোন একটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে সাধারণ স্পর্শক কয়টা? দুইটা। এবার আমরা আরো কিছু কনসেপ্ট দেখে ফেলি, হচ্ছে আমরা একটু করে দেখে ফেলি। সেটা হচ্ছে দেখো এটা একটা বৃত্ত। ওকে, এটা ধরলাম একটা বৃত্ত, দেন হচ্ছে আবার এই হচ্ছে একটা বৃত্ত, মানে বহিঃস্পর্শ করছে। কি করছে? বহিঃস্পর্শ করছে। তাহলে বহিঃস্পর্শ করলে কয়টা স্পর্শক আঁকতে পারি? এই দেখো, বহিঃস্পর্শ করলে কয়টা স্পর্শক আঁকতে পারি? এই হইতেছে, দেখো। আচ্ছা, আমি হাত দিয়ে এঁকে ফেলি, ঠিক আছে? তাহলে যদি বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শ কয়টা হতে পারে? একটা, দুইটা, তিনটা। তাহলে যদি কি বলে পরীক্ষায়, যদি বলে বহিঃস্পর্শ করছে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাহলে তাদের সাধারণ স্পর্শ কয়টা হতে পারে? তখন আনসার হচ্ছে কয়টা? তিনটা হতে পারে। ওকে, দেন যদি অন্তঃস্পর্শ করে তাহলে এটার উপর এটা যদি হয়, দেন জাস্ট এটাই হইতেছে সাধারণ স্পর্শ, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের সেই সাধারণ স্পর্শক। তাহলে এটা হচ্ছে কি? অন্তঃস্পর্শ। তাহলে অন্তঃস্পর্শ করলে কি হবে, বহিঃস্পর্শ করলে কি হবে, কোনটাতে কি হবে, সেই জিনিসটা হচ্ছে ভাই কি করে দিলাম এইখানে সাথে সাথে আপনাদের বলে দিলাম। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। দেন আসে এটা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? তো অলরেডি কিছুক্ষণ আগেই এটা বলছিলাম, ম্যাথ সলভ করার সময়। কয়টা আঁকতে পারবো আমরা? দুইটা স্পর্শক আঁকতে পারবো। কোন ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায়? কোন ত্রিভুজের কয়টা বহিবৃত্ত অঙ্কন করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা যদি একটা ত্রিভুজ যদি আমরা কি করি, কল্পনা করি, তাহলে এই ত্রিভুজের সাথে এইখানে এইখানে আমরা এটা কি করতে পারি? বহিবৃত্ত অঙ্কন করতে পারি। দেন হচ্ছে আমরা এই একটা বিশাল একটা এরিয়া নিয়ে এখানে একটা বহিবৃত্ত অঙ্কন করতে পারি। দেন যদি আমাদের এরকম একটা থাকে তখন হচ্ছে আমরা এইখানে এটা কি করতে পারি? বিশাল বহিবৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে একটা ত্রিভুজের সর্বোচ্চ কয়টা বহিবৃত্ত অঙ্কন করতে পারি? একটা ত্রিভুজের সর্বোচ্চ আমরা তিনটা বহিবৃত্ত কি করতে পারি? অঙ্কন করতে পারি। আচ্ছা, আরেকটা ছোট্ট কনসেপ্ট, ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে, ঠিক আছে? ত্রিভুজের কি বলেন তো? পরিকেন্দ্র, ঠিক আছে? একটা ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে সেই জিনিসটা বলে দিই, তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে একটা ত্রিভুজের পরিকেন্দ্র, সূক্ষ্মকোণী ত্রিভুজের, কার বলেন তো? সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? পরিকেন্দ্র হবে হচ্ছে ত্রিভুজের ভিতরে, ঠিক আছে? পরিকেন্দ্র কোথায় হবে? পরিকেন্দ্র হবে ত্রিভুজের কোথায় বলেন তো? ত্রিভুজের ভিতরে। যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে ত্রিভুজের যে বাইরে আছে সেই বাইরের পোর্শনে। আর যদি আমি বলি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে একদম অতিভুজের উপর। কার উপর বলেন তো? অতিভুজের উপর, ঠিক আছে? মনে করেন এটা হইতেছে আমাদের সেই কি বলেন তো? একটা বৃত্ত। তাহলে এই হইতেছে আমাদের কি? পরিবৃত্ত। তাহলে এই পরিবৃত্তের কেন্দ্রটা কোথায়? এইখানে ভিতরে। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, সেম ভাবে সমকোণী ত্রিভুজের জন্য কোথায়? অতিভুজের উপর। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ
ঠিক আছে? এই যে পরিকেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা পাবো সেই পরিব্যাসার্ধ বের হওয়ার সূত্রটা কি জানেন? পরিব্যাসার্ধ মানে হচ্ছে যে অতিভুজটা আছে সবচেয়ে বড় বাহু সেটাকে জাস্ট আপনি কি করবেন ২ দ্বারা ভাগ করবেন তাহলেই আপনার কাজ শেষ। সো মোটামুটি টাইপের বৃত্ত অধ্যায় থেকে যত রকমের ভ্যারাইটির কোশ্চেন আসতে পারে সবগুলোই ভাইয়া কি করছি এই ১০টা এমসিকিউর মধ্যে শুধুমাত্র ১০টা এমসিকিউ দেখি নাই। এইখানে তুমি যদি খেয়াল করো দেখবে এখানে ৫০ থেকে আরো অনেক বেশি তোমার এমসিকিউ কি হয়ে গেছে সলভ হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা যাতে তোমরা সকলে কি করতে পারবে ক্লাসগুলা করতে পারো। আর যারাদের এখনো প্রস্তুতি এমসিকিউতে যাদের কি রয়েছে খারাপ রয়েছে তারা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 এই প্রোগ্রামটিতে। আশা করি তোমার জীবনের সেরা একটি প্রোগ্রাম হবে এই এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।